গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। আমি ধ্রুব সিনহা। এইবার তোমাদের যাদের মেডিকেল এক্সপিরিয়েন্স, যারা মেডিকেল এমবিবিএস পড়তে চাইছো, বিডিএস পড়তে চাইছো, ঠিক আছে না, তোমাদের জন্য বিশাল একটা সুযোগ সামনে। তোমরা জানো অল ইন্ডিয়া বেসিস একটা মেডিকেল এন্ট্রান্স এক্সাম। তোমরা জানো নিটের ফুল ফর্ম ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। সারা ভারত জুড়ে একটাই কমন এন্ট্রান্স এক্সামিনেশান, যে ভারতবর্ষের যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস এবং বিডিএস অর্থাৎ ইউজি লেভেলের যে মেডিকেল এন্ট্রান্স এক্সাম, একটাই কমন পরীক্ষা হয় এবং তোমরা সেটা অবশ্যই তোমরা ওয়াকিবহাল এবং তোমরা সেই হিসাবে নিজেরা প্রস্তুতি নিচ্ছ। এবং আমার তরফ থেকে অ্যাডভান্স তোমাদের জন্য ওয়েল উইসেস, বেস্ট উইসেস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের এই অল্প সময়ে 40 মিনিটসে কিছুটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে এই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় ক্র্যাক করতে পারো, ঠিক আছে? তো এইবারে যে প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো এন্টায়ার তোমাদের যে নিট যে পরীক্ষাটা, সেটা এইবার 3 ঘন্টার পরীক্ষা আগের মতনই থাকছে এবং সেখানে এটা পেন পেপার মোড অফলাইনে হবে। তোমরা জানো ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছ, তোমরা দিয়েছো আগেও, ঠিক সেইভাবেই দেবে। এবং অল টাইপ অফ কোশ্চেন এমসিকিউ অবজেক্টিভ টাইপ। এবং তোমরা জানো এখানে 3টা সাবজেক্ট, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজিতে 2টো পোর্শন, বটানি অ্যান্ড জুলজি। টোটাল 180 কোশ্চেন্স। একটা প্রশ্নের মার্কস হচ্ছে 4 মার্কস, ফর রাইট আনসার 4 মার্কস, আর রং আনসারের জন্য তোমাদের -1। সাবধান, কিন্তু একদম কনফিডেন্ট না হলে কিন্তু আনসার করতে যাবে না, -1 নেগেটিভ মার্কিং, ঠিক আছে? তো সেখানে এইবারে একটু প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। গতবার পর্যন্ত ছিল টোটাল 180 কোশ্চেন্স, অর্থাৎ কেমিস্ট্রিতে 45 কোশ্চেন্স, ফিজিক্সে 45 নাম্বার অফ কোশ্চেন্স, পার কোশ্চেন 4 মার্কস, আর বায়োলজিতে ছিল 90 কোশ্চেন্স। তো এবার কি হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে 2টো সেকশন করে দিয়েছে, ঠিক আছে? ধরো কেমিস্ট্রিতে সেকশন এ কম্পালসারি পোর্শন 35 এমসিকিউ থাকবে, প্রতিটা 4 মার্কস করে রাইট আনসার। আর সেকশন বিতে 15টা কোশ্চেন, তার মানে টোটাল কিন্তু 50টা কোশ্চেন হয়ে যাচ্ছে। বাস্তবে তোমাকে কিন্তু 50টা কোশ্চেন তুমি আনসার করতে পারবে না। তোমার কেমিস্ট্রির জন্য 45 কোশ্চেন্স তোমার আনসার করতে হবে। তার মানে সেকশন এতে যে 35 নাম্বার অফ কোশ্চেন্স কম্পালসারি তোমাকে আনসার করতেই হবে। কিন্তু সেকশন বিতে সেখানে যে 15টা কোশ্চেন আসে, সাবধান, এই 15টা কোশ্চেন আনসার করলে কিন্তু বিপদে পড়ে যাবে। তোমাকে এনি 10, মানে এইবারের জন্য করেছে 5টা প্রশ্ন অতিরিক্ত দিয়েছে সেকশন বিতে। এই 15টি থেকে তোমাকে 10টা প্রশ্ন কিন্তু তোমাকে স্কোর করতে হবে। তো তোমরা একটা ভুল করতে পারো এখানে, যে ভাবতে পারো যে আমি সবটি পারি, সবটি দিয়ে দিই। সাবধান, এটা করবে না। কেন করবে না? যখনই তারা কাউন্টিং করবে তখন এই 15-এর মধ্যে এনি 10, মানে প্রথম সিকোয়েন্স অনুযায়ী প্রথম 10টাকে কাউন্টিং করবে। তো সেখানে যদি তোমার রং আনসার থেকে যায়, পরের দিকে বাকি 5টার মধ্যে রাইট আনসার আছে, এটি কিন্তু পাবে না, ঠিক আছে? তাই প্রথম 10টাই নেবে। তার মানে তোমাকে বাছাই করে 15টি থেকে 10টি প্রশ্নকে তোমাকে চুজ করতে হবে, যেটা তুমি কনফিডেন্ট। তো এই প্ল্যানিংটা একটা বিশাল জিনিস, আমি তোমাদেরকে একটা টিপস দিলাম, ওকে? তো সেইভাবে টোটাল বাস্তবে 50টা কোশ্চেন, 5টা প্রশ্ন অতিরিক্ত, তোমাকে 45 কোশ্চেনে আনসার করতে হবে, অর্থাৎ 180 মার্কস কেমিস্ট্রিতে। ফিজিক্সও সেমভাবে 180 মার্কস। বায়োলজি 2টো পোর্শন আছে, বটানি সেমভাবে সেকশন এ সেকশন বি, জুলজি সেকশন এ সেকশন বি। অবশ্যই পরবর্তীতে রেসপেক্টিভ টিচারও তোমাদেরকে গাইডেন্স দেবে। তো আমি আমার সাবজেক্টেই চলে যাই, কেমিস্ট্রিতে। সেই আমার কেমিস্ট্রি সাবজেক্টে তোমাদের যে 45 নাম্বার অফ কোশ্চেন্স, প্রতিটা রাইট আনসারের জন্য 4 মার্কস এবং রং আনসার পেলে কিন্তু -1। তো টোটাল 180 মার্কস ফর কেমিস্ট্রি। তো তোমরা তোমাদের যে কেমিস্ট্রি কারিকুলাম, আমাদের যে নিট এক্সামের জন্য বোর্ডে কিন্তু রিডিউস সিলেবাস করে দিয়েছিল, কিন্তু সাবধান, এন্ট্রান্সে কিন্তু রিডিউস নেই, পুরো সিলেবাস তোমাকে কাভার করতে হবে, অর্থাৎ 11 অ্যান্ড 12 এনসিইআরটি। সাবধান, এনসিইআরটিকে আমাকে ফলো করতে হবে, কারণ প্রশ্ন কিন্তু এত হার্ড হয় না। এনসিইআরটি বেসড আমাদের যে নিট এক্সামটা, পুরোটা এনসিইআরটি বেসড, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এনসিইআরটি ভালো করে পড়ো, এবং আমি বলবো এনসিইআরটি এক্সাম্পলার যে বুকটা আছে, যাকে আমরা ওয়ার্কবুকের মতো ট্রিট করি, এটাকে পড়তে হবে। সিলেবাস সম্পর্কে তোমার একটা ব্রিফ আইডিয়া লাগবে, মানে সিলেবাস যদি তুমি ঠিকমতো বুঝতে পারো এবং কোন কোন টপিক থেকে
কি কি প্রশ্ন আসতে পারে সেই যে বিষয়টা যখন তোমার জানা থাকবে তখন তুমি অনায়াসে তোমার কনফিডেন্স আসবে প্ল্যান ওয়াইজ এটা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে রিভিশন করতে থাকো, অবশ্যই তোমরা ক্র্যাক করবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো এই হচ্ছে আমাদের নিট এক্সাম সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া। নিট এক্সাম 2021 তোমরা সেপ্টেম্বরের 14 তারিখে তোমরা ফেস করতে যাচ্ছ। তো আমাদের এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমি অলরেডি একটু বলে দিয়েছি। এবারে এক্সাম প্যাটার্নে কিছুটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ 5টা কোশ্চেন অতিরিক্ত হয়েছে সেকশন বিতে। 15টার মধ্যে তোমাকে 10টা প্রশ্ন কিন্তু স্কোর করতে হবে। সাবধান, 15টা কিন্তু স্কোর করতে যাবে না, ঠিক আছে? আর সিলেবাস সম্পর্কে যেটা বলবো, সিলেবাস হচ্ছে পুরো এনসিইআরটি 11 and 12 কেমিস্ট্রি, পুরো সিলেবাসটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এখানে কোনো রিডিউস সিলেবাস বলে কিছু নেই, সাবধান, সব কিছু পড়তে হবে। আর প্রিপারেশনটা বলবো আমি, তোমাদের অলরেডি সব কিছুই পড়া হয়ে গেছে। বোর্ড পরীক্ষা তোমাদের যদিও হয়নি, তোমরা বোর্ডে প্রিপারেশন নিয়েছিলে, ঠিক আছে না? তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। প্রিভিয়াস নিটের যে কোশ্চেনগুলো সেগুলো পড়বে, ঠিক আছে? এবার আমি আমার সাবজেক্টে, হোয়াট ইজ নিট এক্সাম অলরেডি বলেছি। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, অল ইন্ডিয়া বেসিস একটা মেডিকেল কমন এন্ট্রান্স এক্সামিনেশন, ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেল, MBBS BDS পড়ার জন্য। এবং তোমরা সবসময় এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে www.nta.ac.in, এই ওয়েবসাইটে তোমরা সব কিছু পেয়ে যাবে। যখন এক্সাম হবে, কাট অফ মার্কস, এই সেই প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এই ওয়েবসাইটটা সবসময় সার্চ করবে। তো এক্সামটা হচ্ছে অল ইন্ডিয়া লেভেল, এক্সাম টাইপ আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ MBBS BDS এইসবের জন্য। আরেকটা হয় নিট পরীক্ষা, সেটা হলো পরবর্তীকে যারা MD MS PG লেভেলের জন্য নিট পরীক্ষা হয়। তো তোমাদের হচ্ছে ইউজি লেভেল, ঠিক আছে? তো মোড অফ এক্সাম বলে দিয়েছি, পেন পেপার মোড, অফলাইন, টাইপ অফ কোশ্চেন MCQ, ঠিক আছে? এটা বছরে একবারই হয় পরীক্ষাটা। ডিউরেশন অফ এক্সাম 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিট, 3 ঘন্টা, ঠিক আছে? তো টোটাল মার্কস হচ্ছে 720, কারণ হচ্ছে 45 কেমিস্ট্রিতে, ফিজিক্সে 45, বায়োলজিতে 90, টোটাল 180 কোশ্চেন্স, ঠিক আছে? টোটাল যে তোমার যতটা কোশ্চেন আছে সবটা কোশ্চেন ইন্টু 4 মার্কস করে দাও, 720 মার্কস টোটাল। তো এবার কিন্তু 720-তে 720 করার কিন্তু চান্স রয়েছে। কেন বলো তো? প্রত্যেকটা সাবজেক্টে 2টো সেকশন পেয়ে যাচ্ছ তোমরা। সেখানে সেকশন বিতে 15টা থেকে 10টা প্রশ্ন তুমি আনসার করবে, অর্থাৎ বেস্ট 5। তুমি কনফিডেন্ট হবে যে 5টা একটু কঠিন বা একটু প্রবলেমেটিক যে কোশ্চেনগুলো বাদ দিয়ে তুমি 15টার মধ্যে 10টা প্রশ্ন আনসার করবে। অর্থাৎ এইবার কিন্তু 720-তে তুমি 720 ক্র্যাক করার কিন্তু একটা চান্স রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। অলরেডি আমি বলেছি নিট এক্সাম প্যাটার্ন, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। মিডিয়াম টোটাল 11 বা 13 ল্যাঙ্গুয়েজ আছে। তো আমাদের ত্রিপুরাতে জেনারেলি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছে, তাদের প্রশ্নপত্রে যাদের 2টো মিডিয়ামে বাইল্যাঙ্গুয়াল, বাংলাও থাকবে ইংলিশও থাকবে। তো তোমাদের সেখানে সুবিধা কি, বাংলা টার্মটা ইংলিশ টার্মটা কম্পেয়ার করে অনেক সময় কিছু ওয়ার্ড যদি আননোনও থাকে, 2টো ল্যাঙ্গুয়েজ দেখে তুমি কিন্তু কনফিডেন্ট হতে পারো। আর যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, যারা ইংলিশ মিডিয়াম ফিল করছো, তোমাদের ইংলিশ ভার্সনেই কোশ্চেন পেপার থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, -1। হোয়াট ইজ দ্য সিলেবাস অন নিট এক্সাম? তো আমি একবারই বলেছি যে নিট এক্সামটা আমাদের NCERT সিলেবাস পুরোটা কাভার করে, ক্লাস 11 ক্লাস 12-এর সাবজেক্ট, ঠিক আছে? NCERT সিলেবাসটা পুরোটা কাভার করবে, নো রিডিউস সিলেবাস, কোনো রিডিউস সিলেবাস নেই। তো এই যে দেখো প্যাটার্নটা, এবারের জন্য নতুন প্যাটার্ন আমি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি। এবারের জন্য নতুন প্যাটার্ন তোমরা দেখো স্ক্রিনের মধ্যে। ফিজিক্সও 2টা সেকশন আছে, কেমিস্ট্রিও 2টা সেকশন, বোটানিতেও 2টা, জুলজিও 2টা। তো আমার কেমিস্ট্রি পোর্শনে দেখো সেকশন এতে 35 কোশ্চেন কম্পালসারি, তোমাকে আনসার করতেই হবে। সেকশন বিতে 15টা কোশ্চেন আছে, 15, কিন্তু এই 15 কোশ্চেনের মধ্যে তুমি কিন্তু 10 কোশ্চেন আনসার করবে। 5টা তোমাকে ছাড়তেই হবে, মাস্ট। 5টা প্রশ্ন কিন্তু তোমাকে ছেড়ে দিতেই হবে, সাবধান। 15টার মধ্যে 10টাই তুমি আনসার করবে, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। তো আমাদের কেমিস্ট্রিতে 3টা পোর্শন তোমরা জানো, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি। তো সেখানে আমরা ডিভিশন ওয়াইজ আমি তোমাকে একটা অ্যানালাইসিস করছি। দেখো 11-এর ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, আর 12-এর ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, এই 3টা পোর্শনে আমি দেখো মোটামুটি একটা এটা অ্যানালাইসিস করে দিচ্ছি যে 11-এর ইনঅর্গানিক কেমিস্ট্রি 19%, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রিতে প্রায় 11% কোশ্চেন। আমার কেমিস্ট্রি সিলেবাসটা যেটা নিট এক্সামে গত বছর এসেছিল, মোটামুটি এমন টাইপেরই থাকবে। আর ফিজিক্যালে ধরো 22%, এই 11-এরটা। সেমভাবে 12-এ যাও, কত? 16%, 22%, 15%।
তো এই মোটামুটি দেখো তিনটা ব্রাঞ্চ, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি, তিনটা ব্রাঞ্চই কিন্তু ইম্পর্ট্যান্ট। তোমাকে প্রত্যেকটা ব্রাঞ্চের উপর তোমাকে জোর দিতেই হবে, ঠিক আছে? প্রতিটা ব্রাঞ্চ নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তো মোটামুটি ওয়েটেজটা এমন, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে প্রায় 35% আসে, অর্গানিক কেমিস্ট্রি থেকে নিয়ার অ্যাবাউট 29 বা 30%, আর ইনঅর্গানিক কেমিস্ট্রি 36%। তো দেখাই যাচ্ছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি ভেরি ক্রুশিয়াল মাই ডিয়ার স্টুডেন্টস ফর নেট এক্সাম। আর ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তো নিউমারিক্যাল, তোমাদের যে নিউমারিক্যাল চ্যাপ্টার আছে, ধরো ক্লাস 12-এর কথা বলছি, সলিউশন, সলিড স্টেট, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, সেখান থেকে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলার বেস যে নিউমারিক্যাল প্রবলেমস, খুব সাবধান, এগুলো ভালো করে কেয়ারফুলি প্রিপেয়ার করবে। দেখো আমাদের সিলেবাসটা ক্লাস 11-এর যে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, আমি চ্যাপ্টার ওয়াইজ বলবো কোন জায়গাতে ডু অর ডাই কন্টেন্ট, কোন টপিককে কোন জায়গায় তোমরা জোর দিয়ে তোমরা নিটের জন্য প্রস্তুতি নেবে। লাস্ট মোমেন্ট, হাতে কিন্তু বেশি দিন নেই। তো আমাদের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে স্পেশালি আমি বলবো মোল কনসেপ্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, মোল কনসেপ্ট অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশনস, সেটা বেস, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, সেগুলো বেস যে নিউমারিক্যাল প্রবলেম আছে, মোল কনসেপ্ট যে নিউমারিক্যাল আছে, সেগুলো কিন্তু ভালো করে কেয়ারফুলি প্রিপেয়ার করো। প্রিভিয়াস কোশ্চেন পেপার ঘাটিয়ে দেখো, সেগুলো থেকে যেগুলো এন্ট্রান্সে এসছে, নিটে এসছে, প্রস্তুতি নাও, রিভাইজ করো নিউমারিক্যাল প্রবলেমস, দ্যাটস অল। এটাই আমার সাজেশন। স্ট্রাকচার অফ অ্যাটম থেকে মোটামুটি আমি বলবো তোমরা যে কি বলে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ যেটা বলে, কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ, কোয়ান্টাম নাম্বার বেসড একটা এমসিকিউ থাকার সম্ভাবনা প্রচুর, কোয়ান্টাম নাম্বার বেসড, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশন, ম্যাগনেটিক মোমেন্ট, হ্যাঁ, প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার, সেই বিষয়গুলো থেকেও কিন্তু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? আর স্পেকট্রাম, বোর্স থিওরি থেকেও নিউমারিক্যাল প্রবলেম বেসড এমসিকিউ এন্ট্রান্সে অনেক সময় আসে, সেগুলো তোমরা জোর দিয়ে প্রিপেয়ার নাও। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পিরিয়ডিসিটি। তো সেখানে তোমরা বিশেষ করে দেখবে কোন জিনিসটা, যে আমাদের যে বিভিন্ন পিরিয়ডিক প্রপার্টিগুলো আছে, অ্যাটমি রেডিয়াস, ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নাইজেশন এনথালপি, সেগুলো যে পিরিয়ডিক ট্রেন্ডস, লেফট টু রাইট অ্যালং দ্য পিরিয়ড, টপ টু বটম ডাউন দ্য গ্রুপ, যে পিরিয়ডিক ট্রেন্ডগুলো, সেখানে কিছু এক্সেপশন থাকে, সেগুলো রিলেটেড এমসিকিউ কিন্তু তোমরা পেতে পারো। আমি কিন্তু প্রতিটা চ্যাপ্টারের হটস্পটগুলোকে মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য, সেগুলোকে কিন্তু জোর দিয়ে প্রস্তুত করবে, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচারে আমি বলবো সবচেয়ে আমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আমি বলবো মাই ডিয়ার স্টুডেন্টস। কেমিক্যাল বন্ডিং থেকে তোমরা বিশেষ করে দেখবে ডাইপোল মোমেন্ট, আর বিএসইপিআর থিওরি দিয়ে যে আমাদের কোভ্যালেন্ট মলিকুলের যে জিওমেট্রি, শেপ, ডাইমেনশন, জিওমেট্রি অফ দ্য মলিকিউল বের করা, বিএসইপিআর থিওরি মাই ডিয়ার স্টুডেন্টস, বিএসইপিআর থিওরি থেকে কিন্তু অবশ্যই তোমরা এমসিকিউ পাবে, ডাইপোল মোমেন্ট থেকে পাবে। আরেকটা হচ্ছে হাইব্রিডাইজেশন বেস কিন্তু এমসিকিউ তোমরা এই চ্যাপ্টার থেকে পাবেই। মোটামুটি তোমরা 3টা কি 4টা এমসিকিউ পাওয়া যেতে পারে এই চ্যাপ্টার থেকে, মার্ক করো, মনে রেখো ভালো করে। কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার থেকে 3টা তো পাবে, একটা অ্যাজাম্পশন। 3টা এমসিকিউ মানে 3-4-12 মার্কস তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হাইব্রিডাইজেশন থেকে পেতে পারো, বিএসইপিআর থিওরি থেকে পেতে পারো। লাস্ট বলবো এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি বেসড যে এমসিকিউগুলো আছে, এমও কনফিগারেশন বেসড, তার বন্ড অর্ডার, স্টেবিলিটি, বন্ড লেংথের অর্ডার, স্টেটস অফ ম্যাটার থেকে তোমরা দেখবে বয়েলস ল, চার্লস ল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিভি ইকুয়াল এনআরটি বেসড যে নিউমারিক্যাল আছে না, কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এইসব ব্যাপার থেকে তোমরা পাবে। ভ্যান্ডারওয়াল গ্যাস ইকুয়েশন বেস, ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট, সেগুলো নিয়ে এমসিকিউ যদিও পেতে পারো, একটা কি দুটো এমসিকিউ পাওয়ার সম্ভাবনা আছে। থার্মোডাইনামিক্স, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার মাই ডিয়ার স্টুডেন্টস। থার্মোডাইনামিক্স থেকে বলবো বিশেষ করে যে এন্ট্রপি গিভস ফ্রি এনার্জি অ্যান্ড স্পন্টেনিটি অফ এ প্রসেস, নিউমারিক্যাল প্রবলেম আছে, এনথালপি অফ রিঅ্যাকশন বেস নিউমারিক্যাল প্রবলেম আছে, আর একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে কিনা, ফিজিবল হবে কিনা, তার সঙ্গে এন্ট্রপি রিলেশন, এই যে কনসেপ্ট থেকেও কিন্তু এমসিকিউ তোমরা থার্মোডাইনামিক্স থেকে পেতে পারো। এরপর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ফিজিক্যাল কেমিস্ট্রি আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডিয়ার স্টুডেন্টস। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে 2টা পার্ট, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর একটা আয়নিক ইকুইলিব্রিয়াম। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমাদের যে কেপি, কেসি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট,
সেগুলো বেসড, ঠিক আছে, সেগুলো বেস কিন্তু এমসিকিউ আছে, সেগুলো বেসড। ওকে, আর আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে বলবো যে পিএইচ, হ্যাঁ, কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো সলুবিলিটি প্রোডাক্ট, হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট, এইগুলো বেশ কিছু নিউমারিক্যাল আছে, সেগুলো তোমরা করবে। সলুবিলিটি প্রোডাক্ট থেকে কিন্তু এমসিকিউ পাবে একদম পাক্কা, ঠিক আছে। লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল বেসড এমসিকিউ পেতে পারো ইকুইলিব্রিয়াম থেকে। সো এই জিনিসগুলো আমি যেগুলো বলছি, দিজ আর দ্য হটস্পট অফ দিস পার্টিকুলার চ্যাপ্টার ফ্রম ইউর কেমিস্ট্রি কারিকুলাম ফর নিট এক্সাম, মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, তো এই হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়ামটা বলে দিয়েছি। রেডক্স রিঅ্যাকশন, রেডক্স রিঅ্যাকশন থেকে তোমাদের অক্সিডেশন নাম্বার ফাইন্ড আউট, কিছু এক্সেপশনাল অক্সিডেশন নাম্বার যে বের করি আমরা, ধরো CrO5, ঠিক আছে, হ্যাঁ, এরপরে তোমার পাইরো H2SO5, ঠিক আছে না, এরকম কিছু কিছু এক্সেপশনাল, যেখানে নর্মাল, যেখানে আমাদের নর্মালি যেভাবে অক্সিডেশন স্টেট বের করি, সেখানে কি হয়, পারক্সি বন্ড থাকাতে কি হয়, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়ে যায়, পারক্সাইডে -1 অক্সিজেনের। তো সেই যে কিছু কিছু ব্যাপার আছে, কয়েকটা এক্সেপশনাল যে অক্সিডেশন স্টেট আছে, সেগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। পি ব্লক এলিমেন্টস ভেরি ইম্পর্ট্যান্ট মাই ডিয়ার স্টুডেন্টস। পি ব্লক থেকে কিন্তু এমসিকিউ তোমরা 3টা তো মিনিমাম পাবেই, 3টা মিনিমাম পাবেই পি ব্লক থেকে। সেখান থেকে বিশেষ করে আমি বলবো অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, এই যে কম্পাউন্ডগুলো প্রিপারেশন, তার রিয়াকশানস, ঠিক আছে। এখানেও তোমার এই যে কোভ্যালেন্ট মলিকিউল বা আয়নের যে শেপগুলো, যেটা বিএসি পেয়ার তৈরি কেমিক্যাল বন্ডিংয়ে ছিল, শেপগুলো থেকে আসতে পারে। আর বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস অর্থাৎ IF7, BRF5, ঠিক আছে না, ClF3, এই যে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, তাদের প্রিপারেশনস, হ্যাঁ, তাদের রিয়াকশান, তাদের হাইড্রোলাইসিস, সেগুলো থেকেও কিন্তু থাকতে পারে। আর অক্সো অ্যাসিডস অফ সালফার, অক্সো অ্যাসিডস অফ ফসফরাস, ধরো H2SO3, H2SO4, ঠিক আছে, এই H3PO2, H3PO3, H3PO4, হ্যাঁ, তাদের স্ট্রাকচার বেসড এমসিকিউ থাকতে পারে, বেসিসিটি নিয়ে থাকতে পারে। আর হচ্ছে জেনন কম্পাউন্ডস, জেনন কম্পাউন্ড থেকেও এমসিকিউ আসতে পারে। জেননের যে জেনন ফ্লোরাইড, XCF2, জেনন অক্সাইড, জেনন অক্সিফ্লোরাইড, সেগুলো প্রিপারেশন আর সেগুলো হাইড্রোলাইসিস বেস যে ইকুয়েশনগুলো আছে, সেখান থেকেও এমসিকিউ তোমরা পেতে পারো। এই হচ্ছে পি ব্লক এলিমেন্টস, ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে হচ্ছে আমাদের GOC অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, GOC, ঠিক আছে। GOC বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমাদের যে IUPAC নেম থেকে একটা এমসিকিউ পাবেই, IUPAC নেম তোমরা জানো। আর হচ্ছে তোমার যে বিভিন্ন ইলেকট্রনিক এফেক্টগুলো, যে হাইপার কনজুগেশন, রেজোনেন্স, ঠিক আছে না, হাইপার কনজুগেশন, রেজোনেন্স, ইন্ডাকটিভ এফেক্ট, এগুলো বেসড কোশ্চেন থাকতে পারে। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনে দেখো তোমাদের অ্যালকেন, অ্যালকিন, আলকাইন, তাদের যে প্রিপারেশনগুলো, কিছু নেম রিয়াকশন, ওয়ার্স রিয়াকশান আছে, তাদের প্রিপারেশনগুলো অ্যান্ড তাদের রিয়াকশান, এডিশন রিয়াকশান, সাবস্টিটিউশন রিয়াকশানস, সেগুলো ভালো করে দেখবে। বিশেষ করে বলবো ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস অ্যালকিনের, সেখান থেকে এমসিকিউ পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, ওজোনোলাইসিস, ঠিক আছে। আর বেনজিনের যে রিয়াকশনগুলো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ বেনজিন, তোমরা জানো সেখানে জোর দেবে, সেখান থেকে কিন্তু এমসিকিউ তোমরা পেতে পারো, ঠিক আছে। তো আমি হটস্পটগুলো মার্ক করছি তোমাদের জন্য। সলিড স্টেট হচ্ছে ক্লাস 12, সলিড স্টেট থেকে তোমরা বিশেষ করে যে সলিড স্টেটের যে বিভিন্ন তোমার ইউনিট সেলগুলো আছে, ইউনিট সেলগুলো বেসড যে বিভিন্ন প্রপার্টি, রেডিয়াস, এজ লেংথ রিলেশন বেসড, হ্যাঁ, প্যাকিং এফিসিয়েন্সি রিলেশনস, হ্যাঁ, এরপর তোমার ভয়েডস, টেট্রাডাল, অক্টাডাল ভয়েডে যে আমার পার্টিকেলগুলো ফিল আপ হয়, সেটা বেস যে বিভিন্ন প্রবলেমগুলো আছে, ঠিক আছে। আর ডেন্সিটি অফ সলিড থেকে যে নিউমারিক্যাল প্রবলেম বোর্ডেও আসে, এন্ট্রান্সও আসতে পারে। রেডিয়াস অ্যান্ড এজ লেংথ, বাহুদৈর্ঘ্য এবং পরমাণু ব্যাসার্ধ বেস যে সিম্পল কিউবিক, BCC, FCC বেস যে নিউমারিক্যাল যে ফর্মুলাগুলো আছে, সেটা বেস নিউমারিক্যাল প্রবলেম থেকে এমসিকিউ আসতে পারে। সলিউশন, নেক্সট চ্যাপ্টার সলিউশন। সলিউশন থেকে আমি বলবো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সলিউশনে বিশেষ করে কলিগেটিভ প্রপার্টিজ যে নিউমারিক্যালগুলো, সেখান থেকে এমসিকিউ পাবে, ঠিক আছে না। এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার, এই যে কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ সংখ্যাগত ধর্ম, সেখান থেকে কিন্তু তোমরা গাণিতিক প্রশ্ন এমসিকিউ আকারে তোমরা পাবে, অবশ্যই পাবে। এটা কিন্তু ভালো করে জোর দিয়ে করবে সলিউশন চ্যাপ্টারে। এরপর আমার 12-এর নেক্সট চ্যাপ্টার আমাদের কারিকুলামে আসছে ইলেকট্রোকেমিস্ট্রি, মাই ডিয়ার স্টুডেন্টস। ইলেকট্রোকেমিস্ট্রিতে তোমরা পড়বে, আমি বলবো যে ফ্যারাডেস ল
বিশেষ করে ফার্স্ট ল বেসড যে গাণিতিক প্রশ্ন টশ্ন আছে এগুলো করবে জোর দিয়ে। আর গ্যালভানিক সেল থেকে বিশেষ করে নান্সড ইকুয়েশন বেসড ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স অফ এ গ্যালভানিক সেল, সেটা সঙ্গে আমার গিবস ফিনাজি রিলেশন আছে, এই যে ব্যাপারগুলো আছে না, নান্সড ইকুয়েশন বেসড যে নিউমারিক্যাল বোর্ডেও তোমরা করেছো, সেই নান্সড ইকুয়েশন বেসড সেল পটেনশিয়াল বেসড যে প্রবলেম নিউমারিক্যালস, সেখান থেকে এমসিকিউ পাবে একদম পাক্কা। এটা একটা হটস্পট বলে দিলেন এই চ্যাপ্টার থেকে। লাস্ট মোমেন্ট, হাতে সময় নেই, যে যে জায়গাটাতে আমি টিক করছি হটস্পট বলছি, এইগুলোকে জোর দিয়ে তোমরা প্রিভিয়াস নিটের কোশ্চেন দিয়ে রিভিশন করতে থাকো। এরপর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেমিক্যাল কাইনেটিক্স থেকে অর্ডার মলিকুলারিটি থেকে এমসিকিউ আসতে পারে, অর্ডার মলিকুলারিটি। আর ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, হাফ লাইফ পিরিয়ড, সেই যে নলেজটা থেকে এমসিকিউ পাবে। ঠিক আছে, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স অ্যান্ড হাফ লাইফ পিরিয়ড, দুইটা ফর্মুলা আছে, সেটা বেস গাণিতিক প্রশ্নগুলো করবে। অর্ডার বের করার জন্য গাণিতিক প্রশ্ন এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আর হচ্ছে আমি বলবো আরহেনিয়াস ইকুয়েশন আসতেও পারে, এত ইম্পর্টেন্ট আমি বলবো না, আসতেও পারে। তো বিশেষ করে বলবো ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বেসড, হাফ লাইফ পিরিয়ড বেসড, সেই জায়গাতে ফোকাস, একদম ফোকাস দিয়ে প্রিপেয়ার করো, এখান থেকে এমসিকিউ পাওয়ার সম্ভাবনা প্রচুর। সারফেস কেমিস্ট্রি থেকে আমি বলবো, সারফেস কেমিস্ট্রি তোমাদের বিভিন্ন কলয়েডাল সলিউশন, তাদের প্রপার্টি, টিন্ডাল এফেক্ট, এই সেই ব্যাপারগুলো আছে না, অ্যাবজর্পশন, হ্যাঁ, ফ্রেন্ডলি অ্যাবজর্পশন, আইসোথাম, বিভিন্ন ফ্যাক্টরস, সেইগুলো জাস্ট নলেজ, জেনারেল নলেজ, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক কলয়েডস, এইসব ব্যাপারগুলো, ইলেকট্রোফরেসিস, হার্ডে সোলজে রুল, কোয়াগুলেশন যে হয়, কোন কোন ফ্যাক্টরের উপর কোয়াগুলেশনটা ডিপেন্ড করে, সেই যে বিষয়, শুধু নলেজটা লাগবে, এখানে তো কোনো গাণিতিক প্রশ্ন নেই। তো এই যে জিনিসগুলোকে তোমরা ভালো করে পড়ো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো এরপর হচ্ছে জেনারেল প্রিন্সিপাল প্রপার্টিজ ও আইসোলেশন এলিমেন্ট, অর্থাৎ মেটালার্জি। মেটালার্জিতে জেনারেল নলেজও থাকবে, সেই জেনারেল নলেজে বিভিন্ন মেটাল যে আইসোলেশন হয়, প্রিন্সিপাল, সেগুলো থেকে এমসিকিউ একটা থাকলেও থাকতে পারে, একটা এমসিকিউ নাও আসতে পারে। জেনারেলি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে না, আসলেও একটা আসতে পারে। জেনারেল মেটালার্জিক্যাল অপারেশনের নলেজটা যদি থাকে তোমার, অবশ্যই তোমাদের আছে, সেখান থেকে পারবে তোমরা, একটা এমসিকিউ থাকতে পারে, নাও থাকতে পারে। পি ব্লক এলিমেন্ট ক্লাস 12, গ্রুপ 15, 16, 17, 18 অলরেডি আমি বলে দিয়েছি। পি ব্লক এলিমেন্টস অলরেডি বলে দিয়েছি যে এই নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস, জেনারেল কম্পাউন্ড, সেগুলো নিয়ে তোমরা ভালো করে করবে। আর ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, এখান থেকে আমি বলবো মাই ডিয়ার স্টুডেন্টস, ডি অ্যান্ড এফ ব্লকের জেনারেল ট্রেন্ডগুলো পড়বে। হ্যাঁ, ডি ব্লকের যে 3D ট্রেন্ডস, তার যে অক্সিডেশন স্টেট, কালার, এই যে ব্যাপারগুলো, জেনারেল ট্রেন্ডগুলো ভালো করে পড়বে, এক্সেপশনাল যে ব্যাপারগুলো ভালো করে করবে। আর বলবো আমি এখানে বিশেষ করে তোমাদের বোর্ডের থেকে কিন্তু রিডিউস হয়ে গেছিলো KMnO4 অ্যান্ড পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট বোর্ডের থেকে বাদ দিয়ে দিয়েছিল এবার রিডিউস সিলেবাসে, কিন্তু এন্ট্রান্সে কিন্তু KMnO4 অ্যান্ড পটাশিয়াম ডাইক্রোমেটের প্রিপারেশান অ্যান্ড তাদের যে অক্সিডাইজিং প্রপার্টিজ, যে রিয়াকশান, সেগুলো কিন্তু ভালো করে করবে, এখান থেকে এমসিকিউ পাবে, এন্ট্রান্সে নিটে পাবে এখান থেকে। আর ল্যান্থানাইটের যে অক্সিডেশন স্টেট, তার যে জেনারেল ট্রেন্ড, হ্যাঁ, ল্যান্থানাইট কন্ট্রাকশন, অ্যাক্টিনাইট কন্ট্রাকশন, তাদের যে কেমিস্ট্রিটা একটু ভালো করে পড়বে, এখান থেকেও এমসিকিউ আমাদের নিট এক্সামে আসবে। তো এবার হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার থেকে তোমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আমি বলবো, একসঙ্গে বলে দিচ্ছি, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যামিনস। এখানে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি প্রতিটা চ্যাপ্টারের মধ্যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে। তাদের যে বিভিন্ন প্রতিটা চ্যাপ্টারের নেম রিয়াকশনগুলো আছে, অ্যালডোল কনডেনসেশন, ক্যানিজারো রিয়াকশন, ওলফ কিসনার রিডাকশন, ক্লিমেনসেন রিডাকশনস, হ্যাঁ, এই যে এমিন চ্যাপ্টারও গিয়ে দেখো, জেনারেল অর্গানিক কেমিস্ট্রির ট্রেন্ডগুলো আছে, যে নেম রিয়াকশনগুলো আছে, তাদের ডিস্টিংগুইশ করার টিপস আছে, কনভার্সন টিপস। অর্গানিক কেমিস্ট্রি বোর্ডে যেরকম পড়ছো তোমরা, প্রতিটা জিনিস তোমরা হাইলাইট দিয়ে পড়ো, কনভার্সন কীভাবে করা, নেম রিয়াকশন, প্রতিটা চ্যাপ্টারের নেম রিয়াকশনগুলো মেকানিজমগুলো জানতে হবে, SN1 মেকানিজম, SN2 মেকানিজম থেকেও কিন্তু আসতে পারে। তো অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে আমি বিশেষ কী বলবো, এটা একটা প্যাকেজের মতন, সেই প্যাকেজটা তোমরা ভালো করে পড়বে। তো বায়োমলিকুল থেকে বিশেষ করে কার্বোহাইড্রেটটা জোর দিয়ে করবে, আর নিউক্লিক অ্যাসিড, DNA, RNA, নিউক্লিক অ্যাসিড, এটার উপর জোর দিয়ে করবে, ঠিক আছে। এটার উপর এমসিকিউ আসতে পারে নিউক্লিক অ্যাসিড থেকে। তো এভরিডে লাইফ, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এটা থেকে এমসিকিউ নাও আসতে পারে, যদিও আসে বিভিন্ন যে আমাদের কেমিক্যালগুলো আছে না, ডেইলি লাইফে আমাদের ইউজ করি, বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্ট্যান্ট বা যত সব কেমিক্যাল আমরা ইউজ করি, সেটা জেনারেল নলেজ বোর্ডে তোমরা পড়েছো, সেখান থেকে যদি জেনারেল কনসেপ্ট থেকে কোনো এমসিকিউ যদি আসে, নাও আসতে পারে।
তো এই হচ্ছে মোটামুটি আমাদের 11-12 কারিকুলাম, কেমিস্ট্রি কারিকুলাম। টোটাল 45 কোশ্চেন তোমাকে আনসার করতে হবে। মোটামুটি আমি কোন চ্যাপ্টার থেকে কোন কোন জায়গার উপর তুমি জোর দিয়ে পড়াশোনা করবে, হটস্পটগুলোকে আমি মার্ক করে দিয়েছি। কিন্তু হেলথ ঠিক রাখতে হবে, প্রপারলি ঘুমাতে হবে, 7 ঘন্টা ঘুমাতে হবে, ঘুম ঠিক রাখতে হবে, আর হেলথটাকে ঠিক রাখতে হবে, এবং টাইম ম্যানেজমেন্ট করে প্ল্যান ওয়াইজ প্রিভিয়াস নিটের কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করতে থাকো। একদম জি জানসে লেগে যাও, ক্র্যাক করবেই, অবশ্যই করবে। এবং একটা মাথায় রাখতে হবে, নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকতে হবে। দেখো 180 কোশ্চেন্স টোটাল, টাইমও কিন্তু 180 মিনিট, তার মানে একটা এমসিকিউতে 1 মিনিট টাইম। কিন্তু তোমাকে পড়তে হবে 200টা প্রশ্ন, কারণ প্রত্যেকটা সেকশনে 5টা প্রশ্ন এক্সট্রা, মানে কোশ্চেন 200টা, টাইম কিন্তু 180 মিনিট। অর্থাৎ তোমার কিন্তু একটা কোশ্চেনে 1 মিনিট থেকে কম পাইতেছো, মানে পড়ার জন্য 200টা কোশ্চেন তোমায় পড়তে হবে, স্কোর করতে হবে 180 কোশ্চেন্স। তো বি কেয়ারফুল, টাইম ম্যানেজমেন্ট আর নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকতে হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে তোমরা এক্সাম হলে টাইমটাকে ম্যানেজমেন্ট করবে। মোটামুটি আমি 11-12 যে কারিকুলাম, প্রতিটা চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করেছি। আমি মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ হটস্পটগুলোকে মার্ক করে দিয়েছি। আমি 1-2টা কোশ্চেন মোটামুটি কীরকম থাকে, ধরো এটা অ্যাটমিক স্ট্রাকচার, ক্লাস 11, হাউ মেনি অরবিটাল ক্যান হ্যাভ দ্য ফলোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বারস। আমি বলেছিলাম অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ অ্যাটমিক মডেল থেকে কিন্তু কোয়ান্টাম নাম্বার ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি জানো 4 টাইপস অফ কোয়ান্টাম নাম্বার। তোমাদের বলেছি তো একটা কোয়ান্টাম সেট দিয়েছে NLM, ঠিক আছে? তো কয়টা অরবিটালের জন্য এই কোয়ান্টাম নাম্বার হবে? n=3, l=1, ml=0 বলেছে। অপশন 4টা আছে, ABCD, 4টা অপশন দেওয়া আছে। হাউ মেনি অরবিটাল হ্যাভ দ্য ফলোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বার বলছে। দেখো আমার প্রিয় ছাত্র, একটু জাস্ট তোমাদেরকে একটুখানি কনফিডেন্স দেওয়ার জন্য, n=3 বলেছে, ঠিক না? n=3 বলেছে, আর l=1 বলেছে, আর ml=0 বলেছে। তো দেখো n=3 মানে শেল নাম্বার 3, আর l=1 মানে তোমরা জানো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার l এর ভ্যালু 1 মানে p সাবশেল, অর্থাৎ এটা 3p, অর্থাৎ এটা 3p সাবশেলের কথা বলছে। তোমরা জানো 3p সাবশেলে 3টা অরবিটাল আছে, 3px, 3py অ্যান্ড 3pz। তো 3টা অরবিটালের জন্য l=1, আর 3p মানে থার্ড সেল মানে n এর ভ্যালু 3, আর l এর ভ্যালু 1 মানে এই 3টা অরবিটালের জন্য বলেছে l=1। কি বলেছে এরপরে? আরেকটা কোয়ান্টাম নাম্বার দিয়েছে ml=0, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান 0 দিয়েছে। তাইলে দেখো l=1, 3টা অরবিটালের জন্য এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ml এর ভ্যালু -l থেকে +l পর্যন্ত, অর্থাৎ l যেহেতু 1, তাহলে -1, 0, +1, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3টা অরবিটালের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3টা। কিন্তু তোমাকে স্ক্রিনে বলেছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার =0 বলেছে, মানে একটা অরবিটালের কথা বলেছে। এই যে m এর ভ্যালু 0 বলেছে, মানে একটা অরবিটালের জন্য বলেছে। 3টা অরবিটালের জন্য m এর ভ্যালু 3টা, কিন্তু তোমার কোশ্চেনে এমসিকিউতে দেখো ml এর ভ্যালু 0 বলেছে, মানে একটা অরবিটালের জন্য এই কোয়ান্টাম নাম্বারস n3, l1, ml0, অর্থাৎ একটা অরবিটালের কথা বলেছে 3টা কোয়ান্টাম নাম্বার দিয়ে। তাহলে কোন অপশনটা? সেকেন্ড অপশন, 1 অরবিটাল, একটা অরবিটালকে ডিনোট করছে এই কোয়ান্টাম নাম্বারস। তো এইভাবে কোয়ান্টাম নাম্বার থেকে কিন্তু তোমরা একটা এমসিকিউ পেতে পারো। দেখো কেমিক্যাল বন্ডিং থেকে একটা এমসিকিউ, এন্ট্রান্সে প্রশ্ন, আমাদের নিটে এমন টাইপেরই আসবে কেমিক্যাল বন্ডিং থেকে, ডাইপোল মোমেন্ট থেকে। ফাইন্ড দ্য মলিকিউল উইথ দ্য ম্যাক্সিমাম ডাইপোল মোমেন্ট। তো 4টা অপশন দিচ্ছে, কোনটাতে ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক সর্বাধিক। তো এখানে দেখো তোমরা CH4 তোমরা জানো সিমেট্রিক্যাল মলিকিউল, এর ডাইপোল মোমেন্ট 0 হবে, ঠিক আছে না? CO2 কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার থাকাতে এখানে পোলার বন্ড আছে, কিন্তু ডাইপোল মোমেন্ট 0 হবে। রইল কেটা? NH3 আর NF3, উভয়ই পিরামিডাল শেপ, পিরামিডীয়, ফলে NH3 এর ডাইপোল মোমেন্ট আছে, NF3 এর ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু কোনটা ম্যাক্সিমাম তোমরা তো জানো, এটা নিশ্চয় করেছো। হ্যাঁ, আমি বোর্ডের মধ্যে দেখাচ্ছি, বোর্ডটা দেখি, NH3 বোর্ডটা দেখান। NH3 গঠনটাও পিরামিডীয়, একটা লোন পেয়ার আছে, NF3 গঠনটাও পিরামিডীয়। তোমরা জানো BSc পেয়ার থিওরি আমরা করেছি, দুটি পিরামিডীয়, দুটোতে লোন পেয়ার আছে। তো সেখানে দেখো প্রতিটা বন্ধন NF, এই বন্ধন ভ্রামকের দিকটা হলো F এর দিকে,
কারণ আমরা জানি ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর রাশি। তাহলে এটা মোমেন্টটা কোন দিকে, এফের দিকে, এটা মোমেন্টটা কোন দিকে, এফের দিকে, এটা মোমেন্টটা কোন দিকে, এফের দিকে। তাহলে তিনটা এনএফ বন্ডের রেজাল্টেন্ট মোমেন্টটা ডাউনওয়ার্ডস, এটা হলো মিউ রেজাল্টেন্ট ডাউনওয়ার্ডস। আর লোন পেয়ারের জন্য লোন পেয়ারটাও কিন্তু এখান থেকে বিকশিত হয়, লোন পেয়ারের জন্য একটা ক্ষুদ্র একটা মোমেন্ট আপওয়ার্ড ডাইরেকশনে হয়। তাহলে এই তিনটা এনএফ বন্ডের রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা ডাউনওয়ার্ড, আর লোন পেয়ারের জন্য অল্প বিস্তর একটা মোমেন্ট উপরের দিকে। তাহলে কিছুটা ক্যান্সেল হয়, একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড, কিছুটা ক্যান্সেল হয়। তাহলে মিউ ইকুয়াল টু লেস, মিউ আছে কিছু ক্যান্সেল হওয়ার কারণে কমে যায়। কিন্তু অ্যামোনিয়াতে দেখো হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এই বন্ধনের ভ্রামকটা ডাইপোল মোমেন্টটা এনের দিকে, এই বন্ধনের ভ্রামকটা এটাও এনের দিকে, এই বন্ধনের ভ্রামকটাও এনের দিকে। তো তিনটা এনএইচ বন্ডের রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট এটা কোন দিকে, রেজাল্টেন্ট মোমেন্টটা কিন্তু উপরের দিকে, এটা হলো মিউ রেজাল্টেন্ট উপরের দিকে। আর লোন পেয়ারটাও কিন্তু উপরের দিকে একটা মোমেন্ট দিচ্ছে লোন পেয়ারের জন্য। তাহলে দুটো মোমেন্টেই কিন্তু আপওয়ার্ড সেম ডাইরেকশন হওয়াতে এখানে কিন্তু কোনো ক্যান্সেল হচ্ছে না, কাউন্টার ব্যালেন্স হচ্ছে না। তার মানে মিউ ইজ মোর, বেশি হয়, কারণ তিনটা এনএইচ বন্ডের রেজাল্টের মোমেন্টটাও আপওয়ার্ড, লোন পেয়ারের জন্য যে মোমেন্টটা এটাও আপওয়ার্ড, দুটোই উপরের দিকে হওয়াতে পুরো অণুর জন্য এন্টায়ার মলিকুলের ডাইপোল মোমেন্ট দ্বিমেরু ভ্রামক সর্বাধিক মোর। কিন্তু NF3 কিছুটা ক্যান্সেল হওয়াতে একটু লেস হয়, আর বাকিগুলো তো জিরো। CH4 ছিল সিমেট্রিক্যাল টেট্রাহেড্রাল, সেখানে জিরো হয়ে যাবে। আর কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার, এটাও কিন্তু জিরো হয়ে যাবে। তো রাইট আনসার ইজ NH3, ডাইপোল মোমেন্ট সর্বাধিক ম্যাক্সিমাম। তো এমন টাইপের কিন্তু ডাইপোল মোমেন্ট থেকেও তোমরা MCQ নিটে কিন্তু পাবে। তো রাইট আনসার ইজ অপশন বি, অ্যামোনিয়া NH3। আর BACPR থিওরিতেও তোমরা পাবে কিন্তু। দেখো আরেকটা ডাইপোল মোমেন্ট থেকে দিয়েছি, হুইচ অফ দ্য মলিকুল ডাজ নট হ্যাভ এ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। কোন অণুতে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে না, মানে কি ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হয়ে যায় আর কি। মানে বন্ড মোমেন্ট আছে, ধ্রুবীয় বন্ধন আছে, কিন্তু এজ এ হোল সামগ্রিকভাবে অণুটা অধ্রুবীয়। অধ্রুবীয় মানে নন পোলার, মানে ডাইপোল মোমেন্ট নেই, ডাজ নট হ্যাভ এ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, ক্যান্সেল হয়ে গেছে। কেন? তার জ্যামিতিক আকৃতির জন্য। যদি সিমেট্রিক্যাল স্ট্রাকচার হয়, লিনিয়ার স্ট্রাকচার হয়, তখন ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হয়। তো এখানে বোঝাই যাচ্ছে CS2 কার্বন ডাইঅক্সাইডের মতন CS2টা লিনিয়ার স্ট্রাকচার, বাকি কোনোটা কিন্তু লিনিয়ার নয়। প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা অণু যে চারটা আছে, চারটা অপশনে প্রত্যেকটাতে কিন্তু পোলার বন্ড আছে, বন্ড মোমেন্ট আছে, কিন্তু 4 নম্বর যে অপশনটা CS2 কার্বন ডাইসালফাইড, যেভাবে কার্বন ডাইঅক্সাইড যেমন লিনিয়ার স্ট্রাকচার, CS2 লিনিয়ার স্ট্রাকচার, ফলে সেখানে কি হয়, ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হয়। লিনিয়ার স্ট্রাকচার হওয়াতে বিপরীত দিকে সম ম্যাগনিটিউড, ইকুয়াল ম্যাগনিটিউডের মোমেন্ট অপোজিট ডাইরেকশনে থাকাতে ক্যান্সেল হয়ে এটা জিরো হয়ে যাচ্ছে। নো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ইন CS2 কার্বন ডাইসালফাইড, জাস্ট লাইক কার্বন ডাইঅক্সাইড, ডিউ টু লিনিয়ার স্ট্রাকচার। তো দেখো আমি স্ট্রাকচারটা বোর্ডটা দেখি, স্ট্রাকচারটা বলে দিচ্ছি। কার্বন ডাইঅক্সাইডের গঠনটাও লিনিয়ার, এটা আমরা BACPR থিওরিটা করলেই বুঝতে পারবো। তোমরা জানো এটা BACPR থিওরি করেছো। কার্বন ডাইসালফাইড, কার্বন ডাইঅক্সাইড, প্রতিটা বন্ধন ধ্রুবীয় অক্সিজেনের দিকে, এটাও অক্সিজেনের দিকে মোমেন্টটা, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি কার্বনের চাইতে, আর সালফারের চাইতে সেম ঘটনা, ঠিক আছে। তো এজ এ রেজাল্ট আলটিমেটলি মিউ ইকুয়াল টু জিরো, আলটিমেটলি মিউ ইকুয়াল টু জিরো, কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট এদের থাকে না ডিউ টু লিনিয়ার স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছো ডাইপোল মোমেন্ট থেকে এমন টাইপের কোশ্চেন আসতে পারে নিটে। দেখো কেমিক্যাল বন্ডিং থেকে আরেকটা MCQ আমি দেখাচ্ছি। আমি বারবার বলেছি আমাদের কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার ইজ এ ভেরি ক্রুশিয়াল চ্যাপ্টার। এখান থেকে 4টা MCQ পাওয়ার সম্ভাবনা, 4টা MCQ মানে 4 16 মার্কস একটা চ্যাপ্টার থেকে পাবে। তো বুঝতেই পারছো দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল চ্যাপ্টার, হটস্পট বলতে পারো, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এখানে তোমরা বারবার বলছি, আবারও বলবো, হাইব্রিডাইজেশন থেকে MCQ পাবে। দেখো আমি হাইব্রিডাইজেশন থেকে একটা MCQ এনেছি, হাইব্রিডাইজেশন বেসড MCQ পাবেই। আর হচ্ছে BACPR থিওরি, মলিকুলার স্ট্রাকচার, শেপ নিয়ে কিন্তু একটা প্রবলেম MCQ পাবেই, ঠিক আছে। আর একটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, MOT, মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে বন্ড অর্ডার, বন্ড এনার্জি স্টেবিলিটি রিলেটেড একটা MCQ তোমরা নিটে পাবে বলে আমি আশা করছি, ধারণা করছি।
এবং 3টা এমসিকিউ চোখটা বন্ধ করেই পাবে এই চ্যাপ্টার থেকে, 4টাও পেতে পারো। তো দেখো এখানে কি বলছে, sp2 হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল মলিকুল, সেন্ট্রাল অ্যাটমের মধ্যে sp2 হাইব্রিডাইজেশন আছে এমন পেয়ার কোনটা, হুইচ পেয়ার। দেখো 4টা অপশন, প্রত্যেকটা অপশনে একটা পেয়ার আছে। তো তোমাকে প্রত্যেকটার সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন বের করতে হবে। হাইব্রিডাইজেশন বের করে দেখবে কার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন sp2 পেয়ার মানে দুজনেরই sp2 হতে হবে। তো চলো আমি ডাইরেক্ট সবটি তোমরা করবে, আমি ডাইরেক্ট আনসারে চলে যাচ্ছি। এখানে এটা আনসারটা হবে সি অপশনটা, থার্ড অপশনটা BF3 সেন্ট্রাল অ্যাটম বোরন। তো বোরনের মধ্যে কয়টা হাইব্রিড অরবিটাল আছে, হাউ মেনি হাইব্রিড অরবিটাল আছে এটা বের করছি। হাফ অফ ভি মানে ব্যালেন্স ইলেকট্রন, বোরনের ব্যালেন্স ইলেকট্রন কয়টা, 3টা। এম মানে মনোভ্যালেন্ট, একযুজি পরমাণু কয়টা, বোরনের চারদিকে একযুজি ফ্লুরিন 3টা আছে, এম এর ভ্যালু 3। মাইনাস সি ক্যাটায়ন, যদি এটা রেডিকেল হইতো, ক্যাটায়ন যদি হইতো, ক্যাটায়নের চার্জটা। প্লাস এ যদি এটা অ্যানায়ন হইতো, অ্যানায়ন যদি হইতো, ওই অ্যানায়নের চার্জটা। তো এখানে এটাও জিরো, কারণ এটা নিস্তরিত একটা অণু, এটা কোনো চার্জ নেই। তাইলে হাফ অফ 6 অর্থাৎ 3। হাইব্রিড অরবিটাল যদি 3টা হয়, মনে রাখবে তোমরা জানো হাইব্রিড অরবিটাল যদি 2টা হয় sp হাইব্রিডাইজেশন, হাইব্রিড অরবিটাল যদি 3টা হয় sp2 হাইব্রিডাইজেশন, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 4টা হয় তাহলে sp3 হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 5টা হয় তাহলে sp3d হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 6টা হয় তাহলে sp3d2 বা d2 sp3 হাইব্রিডাইজেশন, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 7টা হয় sp3d3 হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। দিস ইজ এ কমন ফর্মুলা, এন্ট্রান্সে তোমরা ফটাফট এই ফর্মুলাটা ইউজ করে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল দেখি তুমি হাইব্রিডাইজেশন বলতে পারো। তো হাইব্রিডাইজেশন কত বেরিয়েছে, এইচ এর ভ্যালু 3 মানে কি sp2, 3টা হাইব্রিড অরবিটাল মানে s একটা p 2টা, 3টা তাহলে sp2, সেন্ট্রাল বোরন ইজ sp2 হাইব্রিডাইজড। সঙ্গে কোনটা পেয়ারটাতে NO2 মাইনাস আছে, চলো NO2 মাইনাসে শুরু করি। ভি মানে ব্যালেন্স ইলেকট্রন, সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনের ব্যালেন্স ইলেকট্রন 5টা। এম মানে মনোভ্যালেন্ট, একযুজি পরমাণু চারদিকে, অক্সিজেন তো দ্বিযুজি পরমাণু, তাহলে এটা 0। সি মানে ক্যাটায়নের চার্জ, এটা তো অ্যানায়ন, তাহলে 0। প্লাস এ মানে অ্যানায়নের চার্জ, এটা অ্যানায়ন কিন্তু -1, তাহলে অ্যানায়নের চার্জ 1। তাহলে হাফ অফ 5 + 1 6 মানে 3। এইচ এর ভ্যালু 3 এসছে মানে এটাও সেন্ট্রাল নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজড। তাইলে এইচ এর ভ্যালু মানে হাইব্রিড অরবিটাল 3টা, তার মানে সেন্ট্রাল অ্যাটমে sp2 হাইব্রিডাইজড, তখনই 3টা হাইব্রিড অরবিটালস। অর্থাৎ এই যে অপশন সিতে যে একটা পেয়ার আছে BF3 অণু আর NO2 মাইনাস, উভয়ের সেন্ট্রাল পরমাণু sp2 হাইব্রিডাইজড, এই ফর্মুলা দিয়ে আমরা বের করলাম। সো রাইট আনসার অফ দ্যাট অপশন দ্যাট প্রবলেম ইজ অপশন সি, অর্থাৎ BF3 NO2 মাইনাস। হুইচ ওয়ান হ্যাজ এ পিরামিডাল শেপ, পিরামিডাল শেপ বলেছে কোনটার ক্ষেত্রে, এটা বিএসসি পেয়ার থিওরি, তোমরা জানো বিএসসি পেয়ার থিওরি করেছো ঠিক না। তো বিএসসি পেয়ার থিওরিতে সেন্ট্রাল অ্যাটমের জন্য আমরা তার হাইব্রিডাইজেশন তো জানতেই হবে, ঠিক আছে, হাইব্রিডাইজেশন জানতে হবে, এরপরে লোন পেয়ার আছে কিনা জানতে হবে। তো হাইব্রিডাইজেশনের সঙ্গে লোন পেয়ার সহ মিলিয়ে আমরা বুঝবো পিরামিডাল শেপ মানে কি, তার সেন্ট্রাল অ্যাটম আমরা জানি sp3 হাইব্রিডাইজ হইতে হইব। sp3 হাইব্রিডাইজ হওয়ার পর যদি 4টাই বন্ড পেয়ার হয় তাইলে কি হয়, টেট্রাহেড্রাল জিওমেট্রি। আর একটা লোন পেয়ার যদি হয় পিরামিডাল, ঠিক আছে। তো এখানে তোমরা নিজেরা জানো অবশ্যই, এখানে পিরামিডাল শেপ কোনটা হবে, PCl3 হবে, সেন্ট্রাল অ্যাটম PCl3 পিরামিডাল শেপ, সেন্ট্রাল ফসফরাস sp3 হাইব্রিডাইজড এন্ড একটা লোন পেয়ার আছে, তার মানে পিরামিডাল শেপ। তো মোটামুটি আমি কয়েকটা MCQ তোমাদের জন্য আনলাম এবং দেখালাম, ঠিক আছে। তো এভাবে আমি প্রতিটা চ্যাপ্টার 11, 12 আমাদের NCERT কারিকুলাম কোন চ্যাপ্টারে কোন জায়গাটা হটস্পট নিটের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো কিছুটা মেনশন করার চেষ্টা করেছি। তোমরা সেই হিসাবে প্রস্তুতি নাও, রিভাইজ করো, টাইম ম্যানেজমেন্ট করে প্ল্যান ওয়াইজ তোমরা হেলথ ঠিক রেখে, স্বাস্থ্য ঠিক রেখে তোমাদের পড়াশোনা করতে হবে। আর নিট পরীক্ষা তো 14 তারিখে, তোমরা যাওয়ার সময় কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তুমি জানো অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে নেবে, আর একটা পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে, ঠিক আছে, আর একটা ভ্যালিড আইডি প্রুফ, আধার কার্ড নিতে পারো, একটা ভ্যালিড আইডি প্রুফ সঙ্গে থাকতে হবে। আগের থেকে তোমরা কিন্তু এক্সামে যাওয়ার আগে রেডি করবে, কারণ হঠাৎ করে এক্সাম হলে তুমি গেলে হঠাৎ করে ডকুমেন্ট নাও নি, এই যে একটা চাপ পড়ে গেলো মেন্টালি, মেন্টালি তুমি স্ট্রেস পড়ে গেলো, এটা কিন্তু তোমার রেজাল্টে এক্সাম হলে তোমাকে কিন্তু বিগ প্রবলেমে ফেলবে, তুমি দেখবে রাইট আনসারও রং করে ফেলবে। তো সাবধান,
কুল মাইন্ডে অ্যাডভান্স যাবে এক্সাম সেন্টারে, এই ডকুমেন্টগুলো আগের দিন রাত্রের থেকে ঠিক করে রাখবে, রং আনসার যাতে না হয়। আর সেকশন বিতে 15টা কোশ্চেনের মধ্যে 10টাই আনসার করবে। সাবধান, ভুল করেও 15টা কোশ্চেন করতে যাবে না, 5টা ছেড়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। একদম কনফিডেন্টলি এক্সাম হলে যাবে, পরীক্ষা দেবে, নেগেটিভ মার্কে টাটা দিয়ে, ঠিক আছে, বিন্দাস পরীক্ষা দেবে অ্যান্ড বেস্ট পারফরমেন্স, তোমার যা আছে এটা এক্সাম হলে দেওয়ার চেষ্টা করো, নেগেটিভ মার্ক থেকে দূরে থাকবে, তাহলেই তুমি নেটে ক্র্যাক করবে। তোমার জন্য একটা মেডিকেল সিট, আমাদের ইন্ডিয়াতে একটা মেডিকেল কলেজ, যে কোনো একটা মেডিকেল কলেজ তোমার জন্য রিজার্ভ থাকবেই। দ্যাটস অল, বেস্ট উইশেস, থ্যাংক ইউ।